আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তো এই কথা বলাতে একটা দল উঠে পড়ে আজহারীর বিরোধিতা করতেছে। আজহারী কোনো দলের নাম নেয়নি, মানে এরকম যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এরকম অবস্থা। তো বিএনপির ভাইরা আজহারীর উপর উঠে পড়ে লেগেছে এবং তারা ফতোয়া দিচ্ছে আজহারীর ওয়াজ শোনা যাবে না। আজহারী হচ্ছে একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আজহারী হকপন্থী আলিম নয়, তার বক্তব্য শোনা যাবে না। সে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে বিএনপির সমালোচনা করতেছে, এরকম। তো মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে বিএনপির আরেক নেতাকে বলতে শুনলাম, এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন, কাদেরকে উদ্দেশ্য করে বলেন? ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়। আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। এবং রুহুল কবির রিজভী সাহেব তিনি কি বলছিলেন সেটা তো আপনারা আগেই শুনেছেন। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? তাকে উদ্দেশ্য করে বলছেন, আমরা কি বুঝতে পারি না? মিজানুর রহমান আজহারী সাহেব কোনো দলের নাম নেয়নি, কিন্তু বিএনপির বড় বড় নেতাকর্মীরাই তাদের গায়ে টেনে নিয়েছে এবং মিজানুর রহমান আজহারীকে দোষ দিচ্ছেন। তাহলে তার সমর্থকেরা বা কর্মীরা কি হবে আপনারা বুঝতেই পারতেছেন। বড় নেতা যদি নিজের গায়ে টেনে নেয়, কর্মীরা তো অবশ্যই নেবে, কর্মীরা তো এমনিতেই নেয়। তো যাই হোক, রুহুল কবির রিজভী সাহেব হঠাৎ করে জামাতের বিরোধিতা করতে লাগলো কেন? প্রত্যেকটা বক্তব্যে জামাতের বিরোধিতা কেন করতেছে, এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। সেটা হলো যে মেন কারণ হলো ভারত ফখরুলকে কবুল করে নিয়েছে। ফখরুল ভারতের মন জয় করেছে, কিন্তু রিজভী জয় করতে পারেনি। কারণ ভারত তাদের আশ্বাস দিয়েছে যে আমাদের যদি তোমরা বিরোধিতা না করো বা আমাদের বিরুদ্ধে কথা যদি না বলো, তাহলে এবারে নির্বাচন তোমাদের জিতিয়ে দেব, যেহেতু আওয়ামী লীগ সরকার পালিয়েছে। তো এই কারণে ওই সব নেতাকর্মীদের বলেছে যে তোমরা ভারতের বিরুদ্ধে আর কথা বলবে না, এবং যারা বলেছে তাদের মাসুল দিতে হবে। যেমন ইন্ডিয়া পণ্য বয়কটের সময় রিজভী সাহেব তার বইয়ের শাড়ি এবং সোনো পাউডার যেগুলো ইন্ডিয়া থেকে এনেছিল সেগুলো কিন্তু দলীয় কার্যালয়ের সামনে পুড়িয়েছিল। এটা কিন্তু মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। এই কারণে ইন্ডিয়ার মন খারাপ। তো এখন ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়া রিজভী সাহেবকে কবুল করতেছে না, এই কারণে তিনি জামাতের বিরোধিতা শুরু করে দিয়েছে। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি এগুলো এমনি এমনি বানিয়ে বলতেছি না, এটার তথ্য আছে, ভিডিও আপনাদের দেখাবো। সেই ভিডিওটা হলো মেজর দেলোয়ার সাহেব। আপনারা জানেন যে মেজর দেলোয়ার দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, মানে এই আওয়ামী লীগ সরকারের সময় তিনি নির্যাতিত হয়ে প্রবাসে পাড়ি দিয়েছেন। তিনি এই কথা বলেছেন যে বাংলাদেশে রয়ের বিএনপির উপর কি কি চলতেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা মেজর দেলোয়ারের সেই ভিডিওটা একটু দেখে আসি। সেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে, যেটা আমি বহু বছর ধরে বলেছি। একসময় বিএনপির ছেলেপেলা আমাকে লাইন ধরে গালিগালাজ করতো, এখন তারা বুঝতে পেরেছে যে এই লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো, তারা গালিগালাজ আর করে না। আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে, তখনই আজকে থেকে 4-5 বছর আগে থেকেই কিন্তু ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। দফায় দফায় মিটিং, দফায় দফায় দেশে বিদেশে আলোচনা হতো। আর এই প্রক্রিয়ায় তো বাংলাদেশের এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে তারপরে আরো যারা যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে, এই আব্দুল্লাহ আল মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে, বেশিরভাগ তো ভারতের রয়ের পকেট, আওয়ামী লীগের পকেট। আমার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা ভাবছিলাম আমি কালকে একটা লাইক করব, যে কিভাবে ভারতের প্ল্যান, তাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে বিএনপির উপর লোভ দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা ত্বরান্বিত করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া, একটা তড়িঘড়ি করে নির্বাচন করা। এই কথার বিনিময়ে, এই কমিটমেন্টের বিনিময়ে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোন আন্দোলন
এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, মানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমল আবার। कि भारत सरकार बहुत अच्छे से जानती है कि आने वाले समय में बीएनपी पार्टी के लीडर ही इलेक्शन जीतेंगे और नई सरकार बनाएंगे, और उनका जो दुश्मन है वो भी मोहम्मद यूनुस है, क्योंकि मोहम्मद यूनुस नया इलेक्शन नहीं करा रहा है, जिसकी वजह से बीएनपी पार्टी अपनी सरकार नहीं बना पा रही है। वहीं दूसरी तरफ एंटी इंडिया एक्टिविटी भी मोहम्मद यूनुस के समय पे ही चल रही है। इस कारण से बीएनपी पार्टी के साथ में इंटरक्यूलेटर्स को भेज के एक मीटिंग अरेंज कराई गई, जिसके बाद ऑफिशियली बीएनपी पार्टी ने भारत को 3 मेजर प्रॉमिस किए। सबसे पहला कि जैसे ही बीएनपी पार्टी पावर में आएगी तो वो इंडो बांग्लादेश के रिलेशन को चेंज कर देगी। दूसरा, बीएनपी पार्टी एंटी इंडिया एक्टिविटी को बांग्लादेश की सॉइल से कंटिन्यू नहीं करने देगी। इसके अलावा जो रिलीजियस माइनॉरिटीज हैं उनको भी प्रोटेक्ट करने का प्रयास बीएनपी पार्टी द्वारा किया जाएगा। भारत के जितने भी कंसर्न है वो बीएनपी पार्टी ने रिजॉल्व कर दिए हैं। बस अब भारत सरकार को करना यह है कि इंटरनेशनल लेवल पे नए इलेक्शन कराने के लिए प्रेशर डालना होगा। আচ্ছা, শেখ হাসিনা এই কমিটমেন্টে আসতে মানে এই কমিটমেন্টটা না আসলে, আচ্ছা যদিও আমি বিএনপি এতটাই অন্ধ হয়ে গেছে অর্থের জন্য এবং ক্ষমতার জন্য যে এতবার ব্যাখ্যা করেছি যে বিএনপি যেই পরিমাণ কর্মী আছে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দেওয়ার তার কোনো জায়গা নাই। সুতরাং বিএনপির ভারতের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নাই। বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবেসে জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে, বিএনপি 60 থেকে 70% সিট নিয়ে ক্ষমতায় আসবে। কেন বিএনপি ভারতের পা চাটছে আমি বুঝতে পারছি না। এটা কি মানে পা চাটা কুকুরের চরিত্র যখন একটা মানুষের হয়ে যায়, গোলামি করা যখন, ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায়, তখন আর নিজের যোগ্যতাটাকে সে ভুলে যায়, তার কি নিজের যোগ্যতা কি আছে। এই কথাটা বলতে হয়, সিরাজউদ্দৌলার আমলে যখন মীর জাফর এবং ঘসিটি বেগম এবং রায়বল্লভ এদের ষড়যন্ত্রে যখন মীর জাফর ব্রিটিশদের কাছে দেশটা তুলে দিল, তখন ব্রিটিশ সৈন্য কিন্তু মাত্র লর্ড ক্লাইভ হাতে পায়ে ধরে অফিসার এবং সৈনিক মিলে, বাবুর্চি মিলে মাত্র 3000 ব্রিটিশ সৈনিক নিয়ে আসছিল, সদস্য নিয়ে আসছিল। সেখানে কিন্তু আমার জানা মতে সিরাজউদ্দৌলারই 40,000 পদাতিক ছিল, যেটাকে বলি আমরা ইনফ্যান্ট্রি, 10,000 ছিল অশ্বারোহী, যেটাকে বলি আমরা আর্মার্ড, আরো অন্যান্য সবকিছু মিলে 60-70 হাজার প্রশিক্ষিত বাহিনী ছিল অস্ত্র হাতে। অথচ 3000 হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যাদেরকে নিয়ে আসলো, তাদের কাছে 250 বছরের গোলামি তাদেরকে হাসতে হাসতে বরণ করে নিয়েছিল। এই গোলামের চরিত্র এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর চরিত্রের মাঝখান থেকে এই গোলামি চরিত্র যায় নাই এখনো। এই জন্য কথায় কথায় এই মির্জাফরের বাচ্চাগুলা গিয়ে ভারতে পায় পড়ে। দর্শক, আপনারা মেজর দেলোয়ারের ভিডিওটা দেখলেন, তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশ একটা এখন চাঁদাবাজির মহা উৎসব চলতেছে, এবং বিএনপি ছাত্র দলের যেখানে কমিটি দিতে যাচ্ছে সেখানে মারামারি হচ্ছে। মানে কমিটি দিলে তারা মানতেছে না, দলের প্রতি তাদের কোনো আনুগত্য নেই, এবং তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। আমরা এর আগে কত নিউজ দেখলাম যে 10 তারিখে আসবে, 20 তারিখে আসবে, 15 তারিখে আসবে, সামনে মাসে 5 তারিখে আসবে। 5 তারিখেও চলে যাচ্ছে, তারেক রহমান আসতে পারতেছে না। কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, তারেক রহমান আসতে পারবে না কেন? তো অনেকেই ধারণা করতেছে যে মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভীর মতো নেতাকর্মীরাই তারেক রহমানকে আসতে দিচ্ছে না, কারণ তারেক রহমান দেশে আসলেই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপির মান সম্মান আরো, বিএনপির জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। কিন্তু ফখরুল এবং রুহুল কবির রিজভীর মতো এরকম নেতারা থাকলে বিএনপির মান সম্মান কিছুই থাকবে না, কারণ গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছে, এরা কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। দলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন মানে অনেক মিডিয়া বলতেছে যে এরা হচ্ছে ভাগ পায়। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে কালবেলার ওই ভিডিওতে আমরা শুনলাম যে বিএনপির ওই নেতা বলতেছে যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, আমি 1 লাখ টাকা খাবো ভাই, সত্য কথা, আর বাদ বাকি যে টাকা সেটা উপর মহলে আমার দিতে হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দিতে হবে। আপনি 10 লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না। আমি 1 লাখ খাবো, বাকি 9 লাখ টাকা ম্যানেজ করব উপরের নেতাদের। টাকা না দিতে পারলে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন। এভাবেই আওয়ামী লীগ নেতা কমিজউদ্দিন মেম্বারের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেন করছেন বলে তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই বক্তব্যে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, 5 জন উপরের লিডার দিব আপনাকে, আপনি নিরাপদ হয়ে যাবেন, আমি 3 জন নেতাকে ম্যানেজ করলেই হয়ে যাবে। আপনার 10-এর নিচে কোনো কথা কইব না, কেন বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে,
আমি 1 লাখ খাবো ভাই, সত্য কথা, আমি 1 লাখ খাবো। এদিকে এই ঘটনা জানাজানির পর বিএনপির ওই নেতার বক্তব্য নিতে কালবেলার প্রতিবেদক তার মুঠোফোনে কল দিলে তাকেও বিকাশে টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। তাহলে আপনি বলছেন টাকা পান, আপনি তো বিএনপির নাম ভাঙিয়ে টাকা তুলছেন, এটা তো বলাবলি হচ্ছে। আচ্ছা, ওটা স্বামী দেন, আমি আপনার বিকাশে এখন টাকা দিয়ে দিব। তার মানে কি বুঝতে পারতেছেন যে উপর মহলে পর্যন্ত চাঁদা খাচ্ছে, এই কারণে নিচে যেগুলো চাঁদাবাজি হচ্ছে এরা নিষেধ করতেছে না। নিষেধ করলে তো মনে করেন যে সব চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ নিষেধ করতেছে না। তো এই হলো বর্তমান মানে গ্রাম থেকে শহরের অবস্থা। তো আপনারা এখন নির্ধারণ করেন কোন দল ক্ষমতায় আসলে আপনারা ভালো থাকবেন এবং গত 15 বছর ধরে যে ভুগেছেন সেই ভোগান্তিতে যাবেন, নাকি ভালো কোনো একটা দলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনভাবে সুখে শান্তিতে দেশে বসবাস করবেন, সেটা এখন আপনাদের উপরে নির্ভর করে। কারণ আপনার ভোট, একটা ভোটে অনেক মূল্যবান। আপনার একটা ভোটই পারে একটা দলকে জয়ী করে দিতে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।